আবিদ কল কেটে দেয়। এরিক ফোন ছুঁড়ে আছাড় মেরে ভেঙে দেয়। তাহিয়ার দিকে আঙুল তুলে বলে, তোর মতো মহিলাকে পরে এসে দেখছি আমি। এরিক বেরিয়ে যায়। রাজ চৌধুরী অবাক চোখে তাকিয়ে আছে তাহিয়ার দিকে। তাহিয়া তো ধরা খাওয়ার পর যেমন হয় তার মুখের অবস্থাও এমন। রাজ তাহিয়াকে নিজের দিকে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মেরে বলে, তোমার মতো এত নোংরা মহিলার সাথে একই রুমে থাকতে ঘৃণা হচ্ছে আমার। তাহিয়াকে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দরজা লক করে দেয় রাজ চৌধুরী। নিজের কপাল নিজে ফাটাতে ইচ্ছে করছে। বিয়ে করেছিল ছেলে মা পাবে বলে, কিন্তু বিয়ে করে এনেছে ছেলের জন্য শত্রু। অনিমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে একটা লোক। আবিদ রহমান তো এদিকে টাকা গুনতে ব্যস্ত। অনিমা চিৎকার করে বলছে, ছেড়ে দিন আমায়, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। অনিমার কথা কেউ কানেই নিচ্ছে না। পৈশাচিক হাসি হেসে তারা টানতে টানতে অনিমাকে নিয়ে যাচ্ছে। তখনই যে লোকটা অনিমাকে ধরে নিয়ে যাচ্ছিল তার হাতে ধারালো কিছু একটা লাগে। সাথে সাথে হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায়। লোকটা চিৎকার করে ওঠে। অন্য লোকগুলো তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তখনই সেখানে এরিকের আগমন ঘটে। বাইক এনে থামায় সোজা অনিমার সামনে। এরিককে দেখে যেন অনিমার প্রাণ ফিরে আসে। এরিক বাইক থেকে নেমে অনিমাকে জড়িয়ে ধরে। দুই গালে হাত রেখে অনিমাকে পর্যবেক্ষণ করতে করতে বলে, ঠিক আছে সোনা। অনিমা মাথা নেড়ে হ্যাঁ বলে। কাঁদতে কাঁদতে চোখ মুখে এতটুকু হয়ে গেছে আর সারাটা দিন সে না খেয়ে আছে। এরিক নিচে পড়ে থাকা ওই লোকটাকে সজোরে লাথি মেরে বলে, তোর সাহস কি করে হয় আমার জান বাচ্চার গায়ে হাত দেওয়ার? এরিক সিটি বাজায়। সাথে সাথে কয়েকটা বাইক সেখানে এন্ট্রি ঘটে। সেখানে অর্ক আর অভিও আছে। অর্কের দিকে তাকিয়ে বলে, এই বাচ্চাকে ধরে নিয়ে আমাদের সে জায়গায় আটকে রাখ, আমি আসছি। এই বলে অনিমাকে বাইকে করে বেরিয়ে যায় সেখান থেকে। অনিমা এখনো ভয়ে জড়সড় হয়ে আছে। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে এরিককে। মনে হচ্ছে যেন কেউ তাকে টেনে দূরে নিয়ে যাচ্ছে এরিকের থেকে। অনিমার এমন পাগলামোতে ঠোঁট নেড়ে হাসে। এতে তো এতটুকু জানতে পেরেছে তার বউ তাকে ভালোবাসে। সকাল সকাল নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে 5 জন ব্যক্তির লাশ। খুবই জঘন্যভাবে মারা হয়েছে তাদের মধ্যে একজনকে দেখে চিৎকার করে কেঁদে ওঠে তাহিয়া। তার চিৎকারে বাড়ির সবাই এক জায়গায় হয়। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার ভাইয়ের এ কি হলো? কে মারলো আমার ভাইকে? তাহিয়ার চিৎকারে সবাই টিভির দিকে তাকিয়ে আটকে উঠলেও একমাত্র শান্ত হয়ে বসে আছে এরিক। তাহিয়া হাউমাউ করে কাঁদছে। সে জানে তার ভাইকে এরিক খুন করেছে, কিন্তু সে আঙুল তুলতে পারবে না, নয়তো সেও ফেঁসে যাবে। আমিনা এসে তাহিয়াকে শান্ত করার চেষ্টা করে। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদবেন না ভাবি, যা হওয়ার হয়ে গেছে। কাঁদলে কি আর সে ফিরে আসবে? তাহিয়া মানছে না, সে কেঁদেই চলছে। রাজ চৌধুরী বিরক্ত হয়ে একবার বউয়ের দিকে তাকিয়ে বলে, যা হয়েছে ভালো হয়েছে, দুনিয়া থেকে খারাপ মানুষ কমেছে। তাহিয়া এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। রাজের দিকে তেড়ে এসে বলে, তোমার ছেলে মনে হয় খুব ভালো মানুষ। ক্যারেক্টারলেস একটা ছেলে অন্যের হবু বউকে বিয়ে করে আনে। এবার এরিক মুখ খোলে, টিভির দিকে তাকিয়ে বলে, তবু তো আমি তোর অন্যের বউকে পাচার করে দিতে চাইনি। সবাই কৌতূহল নিয়ে এরিকের দিকে তাকায়। তবে সেই দিকে এরিকের কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিচের মতো করে উঠে দাঁড়িয়ে রুমের দিকে যেতে যেতে বলে, আমার বউয়ের গায়ে নেক্সট টাইম হাত ধরার চেষ্টা করলে ওই টিভিতে দেখানো লোকগুলোর মতো অবস্থা হবে, মাইন্ডেড। বাড়ির কেউ বুঝতে পারল না এরিকের কথা। তাহিয়াকে বলেছে, কথাটা বুঝতে পেরেছে, কিন্তু কেন সেটা তাদের বোধগম্য হলো না। এরিক রুমে এসে দেখে অনিমা অস্থির হয়ে পায়চারি করছে। অনিমার অস্থিরতা দেখে ঠোঁট মেলে হালকা হাসে। পেছন থেকে অনিমাকে জড়িয়ে ধরে। অনিমা শান্ত হয়ে যায়। সাথে সাথে ঘাড়ে একটা চুমু খেয়ে বলে, কি হয়েছে অনি? অনিমা সেইভাবে স্থির থেকে প্রিয় পুরুষের ছোঁয়া অনুভব করছে। এরিক গালে চুমু খেয়ে নিজের দিকে ফেরায়। অনিমার থুতনি ধরে ওপরের দিকে তুলে মুখটা। অনিমা চোখ বন্ধ করে আছে, সেই দেখে ঠোঁটের মাঝে নিজেকে ডুবিয়ে দেয় এরিক। অনিমা কিছুক্ষণ স্থির থেকে নিজেও রেসপন্স করতে শুরু করে। ভাই, পুলিশের সাথে কথা হয়ে গেছে সব। এই কেস এইখানেই বন্ধ। অর্ক কথাটা বলতে বলতে এরিকের রুমে ঢুকে। সামনের দিকে চোখ যেতেই চমকে ওঠে। এদিকে অর্কের গলা শুনে অনিমা ছিটকে দূরে সরে আসে এরিকের কাছ থেকে। এরিক বিরক্তিতে কপাল কুঁচকে অর্কের দিকে তাকায়। অর্ক চোখ বন্ধ করে বলে, বিশ্বাস কর ভাই, আমি কিছু দেখিনি।
এরিক ফোঁস করে শ্বাস ছাড়ে, নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে। নক করতে ঢুকবে? অর্ক অসহায় ফেস করে বলে। সরি ব্রো। এরিক থেমে যায়, আর কথা বাড়ায় না এ নিয়ে। অনিমা এদিকে লজ্জায় আর দাঁড়ায় না সেখানে। সে চলে এসেছে ব্যালকনিতে। তার গাল দুটো লজ্জায় লাল টমেটো হয়ে আছে। এদিকে এক পলক তার দিকে তাকায়, আবার অর্কের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। আলমারি থেকে কিছু টাকা বের করে দিয়ে বলে, এটা অফিসারকে দিয়ে দিস, আর এখানে 10,000 টাকা আছে, তুই আর অভি নিজের পছন্দ মতো কিছু করে নিস। অর্ক টাকাগুলোর দিকে তাকিয়ে বলে, আমাদের দিতে হবে না তো? অর্ক কথাটা বলতে দেরি এরিক টাকাগুলো আলমারিতে রাখতে দেরি না। এরিকের কাণ্ডে অর্ক অসহায় নয়নে তাকায় তার দিকে। সে তো ফর্মালিটির জন্য বলেছিল, লাগবে না। এরিক তো আরেকবার সাধতে পারতো। অর্ককে বসে থাকতে দেখে এরিক বলে, আর কিছু বলবি? অর্ক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না। এরিক ভ্রু কুঁচকে বলে, তাহলে বসে আছিস কেন? রাস্তা মাপ তুই, সর এখান থেকে। একে তো ভুল সময় চলে এসছিস, তার উপর আবার যেতেও চাইছিস না। অর্ক অসহায় ভঙ্গিমায় তাকায় এরিকের দিকে, এরপর বুকে হাত রেখে ব্যথিত হয়ে চলে যেতে থাকে। তখন এরিক বলে, ওই টাকা থেকে তোরা নিজেদের জন্য রেখে দিস। অর্ক পেছন ঘুরে তাকায়, মুখে তার বিজয়ের হাসি। এরিকের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলে, বেঁচে থাকো সোনা, ক্যারি অন। এই বলে ভো দৌড় দেয় অর্ক। এরিক পেছন থেকে চিল্লিয়ে বলে, শালার ডাক্তার দেখা, তোর সমস্যা আছে। অনিমা ব্যালকনিতে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। অর্কের শেষ কাণ্ডে শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে রুমে ঢোকে সে। এদিকে তার হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে এরিক। অনিমা ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? এরিক মাথা নেড়ে বলে, কই কিছু না। এরিক বাইরের দিকে যেতে শুরু করে বলে, কিন্তু আবার পেছন ফিরে বলে, রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। অনিমা জিজ্ঞেস করে, কোথায়? এরিক হালকা হেসে বলে, সারপ্রাইজ। এরিক চলে যায়, আর অনিমা ভাবতে থাকে কিসের সারপ্রাইজ। এত ভেবে লাভ নেই। সে উঠে রেডি হতে শুরু করে, নয়তো জনা বেশি রেগে যাবে, তাই আর না ভেবে রেডি হয়ে যায়। রাজ চৌধুরীর ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে। আবিদ রহমানের জানাজায় তাহিয়া সেই সকাল থেকে কেঁদে হয়রান। তাহিয়ার বাড়িতে এসে দেখে আবিদের বউ নিশে এক কোণে নিজের বাচ্চাটাকে নিয়ে বসে আছে। চোখে তার পানি নেই। কষ্ট বা খুশি কোনোটাই দেখতে পেল না নিশির চোখে। কেমন যেন অনুভূতিহীন হয়ে আছে। চোখের কোণে কেমন একটা কালচে দাগ হয়ে আছে। কেউ গায়ে হাত তুলেছে হয়তো। তাহিয়া এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তাহিয়ার মা কাঁদতে কাঁদতে বলে, আমার সহজ সরল ছেলেটা কার ক্ষতি করেছিল, যেভাবে মেরে আমার বুক খালি করলো। তাহিয়ার মায়ের কথায় এক কোণে বসে থাকা নিশি তাচ্ছিল্য হাসে। সহজ সরল কথাটা আবিদ রহমানের সাথে বেমানান। তার সাথে মানানসই ওয়ার্ড হলো নর পশু কীট। রাজ চৌধুরী সবটাই লক্ষ্য করেন। এরই মাঝে বাচ্চাটা কেঁদে ওঠে, তাকে নিয়ে চলে যায় একটা রুমে। রাজু আর সেখানে দাঁড়ায় না, চলে আসে বাহিরে। জানাজা হবে আরও 1 ঘন্টা পর। লাশে পচা গন্ধ জমেছে, তাই বেশি দেরি করেনি জানাজা দিতে। রাজ একবার আবিদের লাশের দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায়। যদিও মৃত ব্যক্তিদের প্রতি ক্ষোভ রাখতে নেই, কিন্তু সে মন থেকে আবিদের প্রতি তৈরি হওয়া ঘৃণাটা সরাতে পারছে না। একটা রেস্টুরেন্টে বসে আছে এরিক আর অনিমা। অর্ডার করেছে, আসারই অপেক্ষা করছে তারা। অনিমাকে ভর্তি করে দিয়েছে আজকে। অনিমার মনটা আজকে ভীষণ খুশি। সে তার পড়ালেখা নতুন করে শুরু করতে পারছে এই ভেবে। অনিমা এরিকের দিকে তাকায়, যে কিনা এখন সম্পূর্ণ ফোন টিপতে ব্যস্ত। অনিমার ইচ্ছে করছে এই মুহূর্তে এরিককে শক্ত করে জড়িয়ে ধরতে। এই ভাবনা মনে আসতেই নিজেকে ধিক্কার জানায় অনিমা। নিজেকে বলতে শুরু করে মনে মনে, ছে অনিমা, ছে কবে থেকে এত বেহায়া হলি তুই? অনিমার এইসব ভাবনার মাঝে এরিক বলে ওঠে, নিজের বরকে জড়িয়ে ধরতে চাওয়া কোনো বেহায়াপনা না, আর আমি ইউর প্রপার্টি বেব, সো ইউ ক্যান ডু এনিথিং উইথ মি। অনিমা চমকে তাকায় এরিকের দিকে। এই লোক মনের কথা জানলো কি করে? অনিমা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, তখন সেটা মুখে ছিল, চমকানোর কারণে সবটা গিয়ে পড়ে এরিকের মুখে। সাথে সাথে অনিমা বলে ওঠে, সরি 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 সরি, আমি বুঝতে পারিনি। এরিক অনিমাকে শান্ত করতে গালে হাত দিয়ে বলে, ইটস ওকে, আমি মুখটা ওয়াশ করে আসছি, তুমি বসো। অনিমা মাথা নাড়ায়। এরিক মুচকি হেসে চলে যায় ওয়াশরুমে।
অনিমা একা একা বসে পা নাড়াতে থাকে। তখনই সেখানে কিছু ছেলে আসে। অনিমাকে একা বসে থাকতে দেখে তার কাছে এসে বলে, কি ব্যাপার পাখি, একা কি করো? অনিমা বিরক্ত হয়, কিন্তু ছেলেগুলোর দিকে তাকায় না, কিছু বলেও না। সে বারবার ওয়াশরুমের দিকে তাকায়। ছেলেগুলো যখন দেখে অনিমা তাদের ইগনোর করছে, তখন একটা ছেলে অনিমার গালে হাত দিতে যাবে, তখনই এরিক কোথা থেকে এসে যেন হাতটা খপ করে ধরে ফেলে। ছেলেগুলো তার দিকে তাকাতে সেই ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বলে, হাই, আমি এরিক চৌধুরী। ছেলেগুলোর মধ্য থেকে একজন উত্তর দেয়, তো আমরা কি করব? তাহলে মায়ের খা। এরিক এবার ফেসে কঠিনভাবে এনে বলে। এই বলে সবগুলো ছেলেকে ইচ্ছে মতো পেটাতে শুরু করে। মার খেয়ে ছেলেগুলোর অবস্থা বেহাল, তবুও এরিক মারা থামাচ্ছে না। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমার সম্পত্তি থেকে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? ছেলেগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। অনিমা এসে এরিককে জড়িয়ে ধরে। এরিক সাথে সাথে থেমে যায়। অনিমাকে নিজের বুকে আগলে নিয়ে বলে, সবগুলো খাবার আমি বের হওয়ার আগে শেষ করবে। অনিমা উত্তর দেয় না, চুপ করে এরিকের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এরিক আর রেস্টুরেন্টে বসে না, অনিমাকে নিয়ে বেরিয়ে যায়। তখনই রিমি অভির রুমের সামনে এসে দরজায় নক উঠতেই অভি দরজা খোলে। রিমিকে দেখে লাগিয়ে নিতে নিলেই রিমি দরজায় ধরে বলে, কি হয়েছে তোমার? তুমি কথা বলো না কেন এখন আমার সাথে? ওই রাতের পর থেকে অভি সব সময় ইগনোর করছে রিমিকে। রিমির প্রশ্নে অভি উত্তর দেয় না, বিনা বাক্যে দরজা থেকে সরে বিছানায় গায়ে লিয়ে দেয়। রিমি রুমে ঢুকতেই অবাক হয়ে যায়। এখানে তার সহ ফ্যামিলির সকলের ছবি ছিল, কিন্তু সবার ছবি থাকলেও তার ছবিগুলো নেই। রিমি একটা চেয়ার টেনে অভির পাশে এসে বসে বলে, এমন কেন করছো? অভি ফোনে গেম খেলতে খেলতেই বলে, কি করছি? রিমির মুখটা এবার কাঁদো কাঁদো হয়ে যায়। অভি কি বুঝতে পারছে না তার এই অবহেলা রিমি সহ্য করতে পারছে না? রিমি কেঁদে ওঠে শব্দ করে। রিমি হঠাৎ কেঁদে ওঠায় অভি চমকে ওঠে। অস্থির গলায় রিমির গালে হাত রেখে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? রিমি হাত সরিয়ে নেয় অভির, নিজের মতো করে বলতে শুরু করে, তুমি একটা পাষাণ লোক, তোমার মনে একটুও মায়া দয়া নেই। যদি থাকতো তাহলে এভাবে ইগনোর করতে না, বুঝতে আমায়। রিমির কথায় ভ্রু কুঁচকে তাকায় অভি। রিমি থেমে বলতে শুরু করে, তুমি বোঝো না কেন আমার অনুভূতিগুলো? অভি সেই আগের ন্যায় ভ্রু কুঁচকে বলে, তুই বুঝিস আমার মনের কথা? রিমি থামে কিছুক্ষণ, এরপর বলতে থাকে, কি বুঝি না? আমায় নিয়ে জেলাস ফিল করার বিষয়টা, নাকি আমাকে সব সময় সব কিছু থেকে প্রোটেক্ট করে রাখার বিষয়টা? কোনটা বুঝি না বলো? অভি উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে রিমির মুখের দিকে। কান্নার কারণে কথাও বলতে পারছে না ঠিক মতো, বারবার কান্নার বেগ বেড়ে যেতে চাইছে। সে জোর করে নিজেকে স্বাভাবিক রাখতে চাইছে। রিমি অভির উত্তরের অপেক্ষায় বসে আছে, কিন্তু অভির থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে তপ্তশ্বাস ছেড়ে উঠে যায়। সামনের দিকে পা বাড়ানোর আগেই বলে যায়, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। রিমি চলে আসে। অভি তখনও দরজার দিকে তাকিয়ে হিসাব মেলাচ্ছে। সে রিমিকে ভালোবাসে ছোট থেকে। সে ভাবতো সেই রিমিকে ভালোভাবে বোঝে। আজ মনে হচ্ছে সে ব্যর্থ রিমিকে বুঝতে। আয়শার এত রাতে ফুচকা খেতে ইচ্ছে করায় ছুটে আসে অর্কর রুমে। সে জানে অর্ককে একটু রিকোয়েস্ট করলেই সে ফুচকা পেয়ে যাবে, তাই দেরি না করে চলে আসে অর্কের রুমে। অর্ক তখন ঘুমে বিভোর হয়ে আছে। আয়শা আস্তে করে দরজা খুলে অর্কের রুমে ঢুকে অর্ককে ডাকতে যাবে, তখনই অর্কের মাথার কাছে একটা ডায়েরি দেখতে পায়। আয়শা ডায়েরির দিকে তাকিয়ে বলে, বাপরে, জনাব দেখি ডায়েরিও লেখে। দেখি তো কি লেখা আছে ডায়েরিতে। আয়শা আস্তে করে ডায়েরিটা নেয় অর্কের মাথার কাছ থেকে, এরপর পা টিপে টিপে চলে আসে নিজের রুমে। লাইটটা নিভিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বিছানায় বসে পড়ে। প্রথম পৃষ্ঠাটা খুলতেই দেখতে পায় সেখানে তার আর অর্কের ছোটবেলার ছবি, যেখানে সে অর্ককে কাদামাটি দিয়ে মাখাচ্ছে আর অর্ক তার দিকে তাকিয়ে আছে। তখন তাদের বয়স বা কত হবে? অর্কের 14 আর তার 11। আয়শা হাসে ছবিটি দেখে, তখন নিচে থাকা লেখাটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নিচের লেখাটা ছিল, আয়েশার প্রতি প্রথম অনুভূতি কাজ করে এই মুহূর্তে। তখন তাকে দেখে মনে হচ্ছিল সে এই দুনিয়ার সব থেকে রূপবতী নারী। আয়শা আগ্রহ নিয়ে সবগুলো পেজ দেখতে শুরু করে। পুরো ডায়েরিটা জুড়ে শুধু আয়শার ছবি আর তার প্রতি অর্কের অনুভূতিগুলো লেখা।
পুরো ডায়েরিটা পড়ে আয়েশা বিমোহিত হয়ে যায়। আয়েশা নিজেকে নিজে বলতে শুরু করে, অর্ক এতটা ভালোবাসে আমায়? আয়েশার মুখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ডায়েরিটা কিছুক্ষণ বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। এরপর চুপি চুপি আসে আবার অর্কের রুমে। এতক্ষণ অবধি সব ঠিক ছিল, কিন্তু যেই ডায়েরিটা রেখে ঘুরে আসতে নেবে অমনি অর্ক ওর হাত ধরে ফেলে। ভ্রু কুচকে বলে, এত রাতে তুই আমার রুমে কি করছিস আয়েশু? আয়েশাকে আগে অনেকবার আয়েশু বলে ডেকেছে অর্ক, কিন্তু এটা যেন অন্যরকম একটা ডাক ছিল। হৃদয় জুড়ে একটা শীতল বাতাস বয়েছে আয়েশার। আয়েশাকে চুপ দেখে অর্ক আবারও বলল, কি বললাম শুনিস না নাকি? আয়েশার ধ্যান ফিরে অর্কের প্রশ্নে আমতা আমতা করে বলে, ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই আর কি। আয়েশার কথায় অর্ক উঠে বসে। ফোন অন করে দেখে রাত বাজে 2:12। অর্ক নিজের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, এত রাতে আমি ফুচকা পাবো কোথায়? আয়েশা ছোট করে বলে, থাক, লাগবে না। অর্ক আবার বিছানায় শুয়ে পড়ে। আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে, আজকে চালিয়ে নে, সকালে নিয়ে যাবো না তোকে। এখন এসেছিস যখন, তাহলে আমার পিঠে একটু মাসাজ করে দে, প্রচুর ব্যথা করছে। অর্কের কথায় আজকে আর তর্ক করে না। চুপচাপ এসে অর্কের পাশে বসে তার পিঠে ম্যাসেজ করে দিচ্ছে। আয়েশার বিনা বাক্যে রাজি হয়ে যাওয়াতে সন্দেহ লাগে অর্কের, কিন্তু এখন সে তার আরাম নষ্ট করতে চায় না, তাই চুপ থাকে। অনিমা এনার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। আজকে ভার্সিটির প্রথম দিন, তাই সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নেয়। তখন রুমে খাবারের ট্রে নিয়ে প্রবেশ করে এরিক। অনিমা এরিকের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায় তার দিকে। ট্রেটা নিজের হাতে নিতে নিতে বলে, তিন, আমি রেখে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এরিক অনিমার হাতে ট্রে দিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, সবগুলো খাবার আমি বের হওয়ার আগে শেষ করবে, নয়তো খুব খারাপ হবে। অনিমা এক পলক ট্রের দিকে তাকিয়ে বলে, এতগুলো খাবার আমি একা কি করে খাবো, আর আপনি খাবেন না? এরিক অনিমার দিকে ঘুরে তাকায়, তার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, লিসেন অনি, আমার বউ তুই শুকনা থাকলে চলবে না, মোটা হতে হবে। দেখলে মনে হয় হাড় দিয়ে ছাড়া কিছু নেই শরীরে। মানুষ আমার বউকে কঙ্কাল বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর হ্যাঁ, আমি খেয়ে এসছি। এরিক এবার সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অনিমা এক পলক অসহায় দৃষ্টিতে তাকায় খাবারগুলোর দিকে। এই খাবার সে 3 বেলা কেউ শেষ করতে পারবে না। একটা দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। নিজের কথা রাখতে সকাল সকালে আয়েশাকে নিয়ে বের হয়ে যায় অর্ক। আয়েশাকে আজ অন্যরকম লাগছে, কেমন লজ্জা পাচ্ছে সে অর্কর সামনে। এইসব দেখে অর্ক কপাল কুঁচকে বলে, কি হয়েছে তোর? আয়েশা লাজুক হেসে মাথা নেড়ে বলে, কই কিছু হয়নি তো। অর্ক ভ্রু কুঁচকে তাকায়, কপাল চুলকে বলে, তাহলে এরকম লজ্জাবতী লতা হয়ে আছিস কেন? আয়েশা একটা ফুচকা মুখে দিয়ে বলে, আমি তো ডায়েরিটা পড়েছি। অর্ক সবে আয়েশার সাথে ফুচকা মুখে দিয়েছিল, কিন্তু আয়েশার কথা শুনে চমকে কাশি শুরু হয়ে যায়। আয়েশা জলদি পানি এনে দেয় অর্ককে। অর্ক পানি খেয়ে নিজেকে শান্ত করে বলে, তুই আমার ডায়েরিতে কি পড়েছিস? আয়েশা আবারও আগের ন্যায় লাজুক হেসে বলে, এই যে তুই যে আমায় ভালোবাসিস, এটা আমি জেনে গেছি। অর্ক আবারও শুকনো ঢোক গিলে। আয়েশা অর্কের মাথায় হালকা চাটে মেরে বলে, সব সময় তুই অনুভূতি লুকাস কেন? অর্ক উত্তর দেয় না, সে লুকিয়ে রাখে সব ফিলিংস তার। এই যে আয়েশা জেনে যাওয়া সত্ত্বেও সে আয়েশাকে বলতে পারছে না তার ভালোবাসার কথা। অভিকে ইগনোর করে যাচ্ছে বারবার রিমি। অভি অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফুসফুস করে শ্বাস ছাড়ে। ডিভানে বসে এক পলক তাকায় ডাইনিংয়ে বসে থাকা রিমির দিকে, যে কিনা নুডলস খেতে ব্যস্ত। অভি চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে উঠে দাঁড়ায় সোজা রিমির পাশে বসে। রিমির থেকে, কি সমস্যা, খাবার নিয়ে নিচ্ছ কেন? অভি আরেক চামচ নুডলস মুখে দিয়ে বলে, খেতে ইচ্ছে করছে তাই। রিমি আরো ক্ষিপ্ত হয়, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। অভি ভয়ার্ত চোখে তাকায় রিমির দিকে, মাথা নাড়তে নাড়তে বলে, প্লিজ চিল্লাস না, তোর খাবার নিয়ে নে, তবু চিল্লাস না। কে শুনে কার কথা? রিমি এক চিৎকারে বাড়ির সবাই এখানে এসে যায়। অভি সবার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। সবাই তার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে তার মা এলিসা। এলিসা গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, অভি, কি করছো আবার তুমি?
অভি কিছু বলতে নিবে তার আগে রিমি উত্তর দেয়। ছোট মা, তোমার ছেলে আমার নুডলস খেয়ে নিচ্ছে। রিমির কথায় আমেনা ক্ষিপ্ত হয়, গম্ভীর গলায় নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই কি এখনো সেই ছোট্ট রিমি? এটুকু একটা বিষয়কে কেউ এমন করে? রিমি উত্তর দেয় না, মুখ ফুলিয়ে মায়ের দিকে তাকায়। এলিসা রিমির কাণ্ডে হেসে বলে, আচ্ছা তুমি বসো, আমি আবারও নুডলস বানিয়ে দিচ্ছি। রিমি মাথা নাড়ায়। অভি রাগী চোখে রিমির দিকে তাকায়। সবার সামনে তাকে হেনস্থা করা এর শোধ সে নিবেই নিবে। অভি উঠে চলে যায় সেখান থেকে। অভি চলে যেতেই রিমি মুখ টিপে হেসে ওঠে। দারুণ জব্দ করতে পেরেছে সে অভিকে। অনিমা ক্যাম্পাসে প্রবেশ করতেই এক ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে। অনিমা বিরক্তি নিয়ে তাকাতেই দেখতে পায় ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। অনিমা অনেকটা বিরক্তি নিয়ে বলে, কি চোখে দেখতে পান না নাকি? অনিমার কথায় ছেলেটা নরম স্বরে বলে, সরি মিস, তাড়াহুড়োয় ছিলাম, কোথাও লাগেনি তো আপনার? এই বলে ছেলেটা হাত বাড়িয়ে দেয় অনিমার দিকে, কিন্তু অনিমা হাত না ধরেই উঠে দাঁড়ায়। ছেলেটা হাত গুটিয়ে নেয়। ছেলেটা আবারও আগের ন্যায় বিনয়ী হেসে বলে, হাই, আই এম আয়ুষ জোহান। অনিমা নিজের নামটা ছোট করে বলে, আমার নাম অনিমা। আয়ুষ মুচকি হেসে বলে, নাইস নেম। অনিমা ধন্যবাদ জানায়। আয়ুষ আবারও জিজ্ঞেস করে, তুমি কি ভার্সিটিতে নতুন? অনিমার এত প্রশ্ন অসহ্য লাগলেও মানবতার জন্য মুখে জোর করে হাসি এনে বলে, জি আজকেই প্রথম। আয়ুষ এক পলক অনিমাকে পরখ করে। চুলগুলো খোপা করা, ওড়না গায়ে জড়িয়ে আছে। চোখের নিচে হালকা কাজল, ঠোঁটে লাইট কালার রেড লিপস্টিক। আয়ুষ আবারও শুধালো, চলো তোমাকে ক্লাস দেখিয়ে দিই। অনিমা আবারও বিনয়ী হেসে বলে, না ভাইয়া, দরকার নেই, আমি যেতে পারবো। আয়ুষ শোনে না। তার কথা হলো সে জুনিয়রদের হেল্প করতে ভালোবাসে, তাই সে অনিমাকে ক্লাসে পৌঁছে দিবে। এদিকে আয়ুষের এই বিহেভগুলো বিরক্ত লাগছে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে আয়ুষের সাথে ক্লাস অবধি যায়। আয়ুষ অনিমাকে ক্লাসে ছেড়ে দিয়ে বলে, কোনো প্রয়োজন হলেই আমাকে বলো। অনিমার ভ্রু কুঁচকে যায়, তবুও মুখে হাসি ফুটে শান্ত হয়ে মাথা নাড়ায়। আয়ুষ চলে যায় সেখান থেকে। অনিমা ফুস করে শ্বাস ছেড়ে ক্লাসে চলে যায়। এদিক চলে আসে নিজের কাজে। বাবার বিজনেসে হাত লাগিয়েছে কিছুদিন হলো। যদিও তাহিয়া মানতে চাইছিল না, কিন্তু রাজের মুখের ওপর কিছু বলার সাহসও পাচ্ছিল না। তাই না চাওয়া সত্ত্বেও মেনে নিতে হয় এরিকের বিজনেসে হাত দেওয়ার ব্যাপারটা। অফিসে ঢুকতে এরিকের ম্যানেজার কাজলকে প্রবেশ করে তার রুমে। একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, স্যার কাজ সাবমিট করেছে সবাই, দেখুন সব ঠিক আছে কিনা। এদিকে একবার কাজলের দিকে তাকিয়ে ফাইলটা হাতে নিয়ে বলে, আপনি আসুন, আমি চেক করে রাখছি পরে। কাজল মাথা নেড়ে চলে যায়। যাওয়ার আগে এরিকের দিকে এক নজর তাকায়, কিন্তু এরিকের দৃষ্টি শুধু ফাইলে আবদ্ধ। কাজল চলে আসে সেখান থেকে। এরিক ফাইল দেখে বেশ বিরক্ত। প্রতিটা পদে পদে ভুল। এত ভুল করলে প্রজেক্ট সফল হবে কি করে ভেবে পায় না এরিক। এরিক কাজলকে ডেকে পাঠায়। কাজল জলদি চলে আসে এরিকের রুমে। এরিক ডাকলে সে কখনো দেরি করে না আসতে। এবারও তার ব্যতিক্রম নয়। এরিকে গিয়ে আসতে এরিক জিজ্ঞেস করে, এগুলো কি? এত ভুল করলে কিভাবে? সবাইকে গিয়ে বলুন আজকের ভিতরে সব ঠিক করতে, নয়তো সবার চাকরি যাবে। এই বলে ফাইলটা ছুঁড়ে মারে। কাজল সেটা নিয়ে দ্রুত প্রস্থান করে সেই জায়গা থেকে। এরিক রেগে গেলে সে ভয় পায় ভীষণ। এরিক দাঁড়িয়ে আছে অনিমার ভার্সিটির সামনে। অনিমাকে নিয়ে আজ ঘুরতে যাবে। বহুদিন হলো ঘুরতে যাওয়া হয়নি তার সাথে। এরিক গেটের দিকে তাকিয়ে দেখে অনিমা আসছে। এরিকের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু এই হাসি আর বেশিক্ষণ স্থায়ী হয় না যখন দেখে আয়ুষ এসে দাঁড়ায় অনিমার সামনে। অনিমার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হলেও মুখে হাসি এনে বলে, কিছু বলবেন ভাইয়া? আয়ুষ মুখ গোমরা করে বলে, তুমি এমন কেন অনি? তোমাকে কতবার বলবো আমাকে ভাইয়া না বলে ডাকতে, নাম ধরে ডাকতে? অনিমা এবার নিজের বিরক্ত হওয়াটা লুকিয়ে রাখতে পারে না। 1 মাস যাবৎ এই লোকটার জ্বালানি সে সহ্য করে যাচ্ছে। অনিমা স্পষ্ট গলায় বলে, আপনি বয়সে বড়, তাই ভাইয়া ডাকি। আর অনি বলে ডাকার অধিকার শুধু একজনেরই আছে, আর কারণ নেই। এই বলে অনিমা পাশ কাটিয়ে আসতে নিবে, তার আগেই আবার আয়ুষ তার রাস্তা বন্ধ করে বলে, একদিন তোমার মন ঠিক জয় করে নেব।
এই বলে আয়ুষ অনিমার গাল টেনে চলে যায়। অনিমার রাগ বেড়ে যায়। তার ইদানিং একটা সমস্যাই হচ্ছে, এরিক বাদে অন্য কোনো ছেলে তার পাশে ঘুরঘুর করলে তার বিরক্ত লাগছে, সহ্য হয় না তার অনিমার মনে ঘৃণার সর্বোচ্চ স্থানে চলে আসে। আর এখানে অনিমার গাল স্পর্শ করেছে। অনিমা বারবার গাল ঘষছে আর এগিয়ে আসছে, মুখের ভঙ্গিমা শক্ত, সে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে। এরিক দূর থেকে দেখে দৌড়ে যায় অনিমার কাছে। আয়ুষের সব কাজই দেখেছে সে, এই বিষয়টা সে পরে দেখবে, কিন্তু তার আগে অনিমাকে শান্ত করতে হবে। সে ছুটে আসে অনিমার কাছে, অনিমার হাত শক্ত করে ধরে বলে, কি হয়েছে অনি? এই বলে এরিক গাল ছুঁয়ে একদম লাল করে ফেলেছে গাল। কয়েকটা জায়গায় নখের আঁচড় লাগিয়ে রক্ত বের করে ফেলেছে। এরিকের হাত মুষ্টিবদ্ধ হয়েছে। অনিমা এরিককে এমন সময় এখানে দেখে অবাকই হয়, কিন্তু কিছু বলে না। এরিক অনিমাকে নিচের দিকে ঘুরিয়ে বলে, কি হয়েছে অনিমা? অনিমা এবার কেঁদে ওঠে, আবারও নিচের হাত ছুটিয়ে গাল ঘষতে শুরু করে। এরিক আবারও তার হাত সরিয়ে শক্ত করে ধরে হাঁটা ধরে সামনের দিকে। আয়েশা বসে বসে কফিতে চুমুক দিচ্ছিল আর বই পড়ছিল। পাশের টেবিলে রাখা কফির মগটা যখন আবার নিতে যায়, সে মগ পায় না। আয়েশা ভ্রু কুচকে টেবিলে তাকায়, মগ নেই সেখানে। সামনে তাকাতেই দেখতে পায় অর্ক তার খাওয়া কফির মগ নিয়ে কফি খাচ্ছে। আয়েশা অর্কের হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে, কি সমস্যা তোর? অর্ক মগটা টেবিলে রেখে বলে, কোথায় কি সমস্যা? আয়েশা বলে, তাহলে আমার কফি তুই কেন খাচ্ছিস? অর্ক আরাম করে বসে আয়েশার পায়ের ওপর নিজের একটা পা তুলে দিয়ে বলে, ভাগাভাগি করে খেতে শিখ, নয়তো পরে আমার সাথে থাকতে তোরই সমস্যা হবে। আয়েশা চুপ থাকে। অর্ক আরো আরাম করে বসে বলে, নে এবার পা দুটো টিপে দে দেখি। আয়েশা এক ঝটকায় নিজের ওপর থেকে অর্কের পা দুটো সরিয়ে দিয়ে বলে, শর্ত, তোর সাথে থাকবে কে? কোনো মানুষের পক্ষে সম্ভব না তোর সাথে থাকার। অর্ক উঠে দাঁড়ায়, আয়েশার দিকে কিছুটা ঝুঁকে বলে, তুমিই থাকবে মনা আমার সাথে, ওয়েট এন্ড সি। অর্ক সোজা হয়ে চলে যায় রুম থেকে। আয়েশা সেই দিকে এক পলক তাকিয়ে আবারও পড়ার মাঝে মন দেয়। অর্কের সাথে কথা বলে না আজ 16 দিন। কারণ হলো সেদিন সে নিজের মনের কথা অর্ককে বললে অর্ক তাকে অপমান করে আর বলে ডায়েরিটা নাকি মজার ছলে লেখা। আয়েশা বিশ্বাস করেনি, তবে কিছু বলেও নি। অনিমা রুমে বসে বসে অপেক্ষা করছিল এরিকের। আজকে সে তার মনের কথা এরিককে খুলে বলবেই, যে করেই হোক। সারা রুম পায়চারি করছে আর নিজের মনের কথা কিভাবে বলবে সেইগুলো সাজাচ্ছে। সে ওই বাজে লোকটাকে ভালোবেসে ফেলেছে। ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় অনিমার মুখ। অনিমার এইসব ভাবনার মাঝে এরিক দরজা ঠেলে রুমে ঢোকে। এরিককে দেখে স্তব্ধ হয়ে যায় অনিমা। চোখে মুখে কেমন যেন একটা নেশা। অনিমার হার্টবিট বেড়ে যায়। অনিমা কিছুটা এগিয়ে এসে বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। অনিমা কথাটা বলতেই এরিক এগিয়ে এসে অনিমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অনিমাকে উল্টো দিকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বলো। এই বলে অনিমাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে ঘাড়ে নিচের নাক ঘুষতে শুরু করে। এমন কারণে অনিমা কাঁপছে, বুকটা ধুকপুক করছে। এরিক ঘাড়ে ঠোঁট ছুঁয়ে হালকা মাথা তুলে বলে, কি হলো জান, বলো কি বলবে। এই বলে নাক পুনরায় ঘষতে শুরু করে। এদিকে অনিমা বারবার কেঁপে উঠছে এরিকের এমন কাণ্ডে। বেচারি কিছু বলতেও পারছে না। এরিক এবার নিজের দিকে ঘোরায় অনিমাকে। অনিমার কানের লতিতে হালকা করে কামড় দিয়ে বলে, আজকে আমার হবে প্রিয়, সম্পূর্ণরূপে আমার। অনিমা মাথা নিচু করে ফেলে, কোনো উত্তর দিচ্ছে না। লজ্জায় তার মুখ লাল নীল হচ্ছে। এদিকে এরিক উত্তরের অপেক্ষায় বসে আছে, কিন্তু অনিমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিজ হাতে মুখ তুলে অনিমার কপালে চুমু খেয়ে আবারও জিজ্ঞেস করে, মেয়ে আয়েশা না? অনিমা এবার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে সাথে মুখ নিচু করে ফেলে। লজ্জায় তার অবস্থা খারাপ, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। এরিক তো সম্মতি পেয়ে সবার আগে মুখ ডুবায় অনিমার গলায়, চুমুর সাথে কামড় ফ্রি। এরিকের এমন অবাধ্য স্পর্শ উতলা করে তুলছে অনিমাকে। একটা মধুর রাত কাটায় দুজন দম্পতি। আজকে তারা একে অপরের সাথে মিশে যায়। অনিমা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে এরিকের বুকে। এরিক তো দেখতেই ব্যস্ত অনিমাকে। অনিমাকে এইভাবে এলোমেলো দেখে আবারও কাছে পেতে ইচ্ছে করছে তার। এরিক ডেকে তুলে অনিমাকে। অনিমা ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে?
আমার ডাকছেন কেন? এরিক নিজের গলা পরিষ্কার করে বলে, আরেকবার আদর করতে দিবে? প্রমিস, আর ব্যথা দিব না। এরিকের কথায় অনিমা কেঁদে ওঠে। এরিকের পিঠে কিল ঘুষি মারতে মারতে বলে, আমার পুরো শরীর ব্যথা বানিয়ে এখন আসছেন আমার ব্যথা দিতে। আমাকে ঘুমোতে দিন। অনিমা আবার শুয়ে পড়ে। এইদিকে এরিক অসহায় হয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমার হাত ধরে বলে, অর্ধবাসর সম্পূর্ণ করে ঘুমোতে নেই মনা, পুরো দমই শেষ করা লাগে। অনিমার সাথে সাথে নিজের মাথার নিচে থাকা ছোট বালিশটা এরিকের দিকে ছুঁড়ে মেরে বলে, ঘুমা বেটা, আরেকবার জ্বালাবি তো খুব মার খাবি। এরিক অপমানিত বোধ করে। নিজের টি শার্টটা পরে উল্টো ঘুরে শুয়ে মনে মনে বকতে থাকে অনিমাকে। সকাল সকাল পিঠে সজোরে কারো হাতের আঘাতে লাফিয়ে ওঠে এরিক। চোখে তার সম্পূর্ণ ঘুম, খুলতেই পারছে না তার চোখ। বহু কষ্টে এক চোখ খুলে আঘাত করা ব্যক্তিটার দিকে তাকাতেই এরিক চমকে ওঠে অনিমাকে দেখে। বোকার মতো তাকে মারার কারণ বুঝতে চাইল কিছু মুহূর্ত, কিন্তু বুঝে আসলো না তার। এদিকে অনিমা তো রেগে গুম হয়ে আছে। এরিকের দিকে তেড়ে এসে বলে, কালকে রাতে এমন কেন করলেন? আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এরিক সবে বুঝতে পারে অনিমার মারার কারণ, তাই হালকা ঠোঁট মেলে হাসে সে। অনিমার দিকে তাকিয়ে বলে, খুব বেশি ব্যথা করছে জান? অনিমা চোখ গরম করে তাকায়। এরিকের হাসি মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই লোকটা খুব বাঁচে। অনিমা গাল ফুলিয়ে বলে, ওয়াশরুমে দিয়ে আসুন, শরীর ব্যথায় নড়তে পারছি না। অনিমার কথায় মাথা নেড়ে এরিক উঠে দাঁড়ায়। অনিমার এমন অবস্থা দেখে হাসি পাচ্ছে তার ভীষণ, কিন্তু এখন হাস্য মানে বিপদকে নিজে আমন্ত্রণ করে নিয়ে আসা। সে বিপদকে আমন্ত্রণ করতে চায় না, তাই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অনিমা এরিকের দিকে তাকিয়ে আবারও তেতে উঠে বলে, আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? এরিক নিজের চেহারা স্বাভাবিক করে হাসি চেপে রেখে বলে, কিসের মজা নিব? তুমি ভুল বুঝছো আমায়। অনিমা বলে না কিছু, শুধু চোখ দুটো গরম করে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। এরিক কোলে করে ওয়াশরুমের দরজা অবধি ছেড়ে দিয়ে বলে, তুমি যদি চাও গোসলটা আমি করিয়ে দিতে পারি। অনিমা এরিককে একটু ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক, সব সময় বাজে কথা বলেন, জানতো এখান থেকে। এরিক ঘুরে চলে আসতে আসতে বলে, উপকারের জামানাই নাই এখন, সবাই শুধু দোষী ধরে। এই বলে সে বিছানার সাইডে বসে। এরিক অনিমা শাওয়ার নিয়ে কিছুক্ষণ পর বের হতেই এরিক এগিয়ে এসে আবার কোলে তুলে নেয়, বিছানায় এনে বসিয়ে বলে, শরীর ব্যথা করছে? অনিমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরিক উঠে অনিমার গাল ধরে বলে, আচ্ছা সরি, তুমি বসো, আমি শাওয়ার নিয়ে এসে তোমার জন্য মেডিসিন আছে। অনিমা উত্তর দেয় না। এরিক চলে যায় শাওয়ার নিতে। অনিমা একা একা বিছানায় বসে এরিকের ফোন ঘাঁটতে শুরু করে। তখন এরিকের ফোনে মেসেজ আসে কাজল নামের সেভ করা নাম্বার থেকে। মেসেজটা দেখে কপাল কুচকায় অনিমা। মেসেজ ওপেন করতেই মেসেজ তার 360-এ চলে যায়। মেসেজে লেখা, স্যার প্লিজ আজকে একটু জলদি আসবেন অফিসে, আমার আপনাকে কিছু বলার আছে। আসলে এরপর আর কিছু লেখা নেই। অনিমা ফোনটা রেখে দেয়। কে মেয়ে আর কি বলতে চায় সে এরিককে। অনিমা চিত হয়ে শুয়ে পড়ে বিছানায়। তখন এরিক দরজা খুলে বের হয় ওয়াশরুম থেকে। তখন মাথা তুলে হাতে ভর করে শুয়ে এরিকের দিকে তাকিয়ে বলে, আমাকে আজকে আপনার সাথে অফিসে নিয়ে যাবেন? এরিক নিজের চুল মুছতে মুছতে বলে, তুমি না অসুস্থ তো অফিস যাবে কিভাবে? অনিমা কিছুটা ভেবে বলে, সে আমি ঠিক যেতে পারবো, আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবেন। এরিক ভ্রু উঁচিয়ে তাকায় অনিমার দিকে। অনিমা ততক্ষণে চিত হয়ে শুয়ে পা নাড়াচ্ছে। এরিক বুঝলো না কেন হঠাৎ করে অনিমা এরিকের সাথে অফিস যেতে চাইল। ট্রাউজার আর টি শার্ট পরে বের হতে নিচ্ছিল এরিক। তখন অনিমা বলে, কোথায় যাচ্ছেন? এরিক হাত নাড়িয়ে বলে, মেডিসিন আনতে। অনিমা আবারও শুয়ে পড়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলে, ওকে যান, শুধু ব্যথার মেডিসিন আনবেন, আমি অন্য কোনো মেডিসিন নেব না। এরিক ভ্রু কুচকে বলে, কেন? অনিমা এবার এরিকের দিকে তাকায়, মুচকি হেসে বলে, আপনাকে পাপা আর আমাকে মাম্মা ডাকার জন্য একজনকে তো লাগবে। অনিমার কথায় এরিক ঘাড় বাঁকা করে তার দিকে তাকায়, ঠোঁট মেলে হেসে বলে, বাহ, ভালোই তো বলেছ, তাহলে রেডি থেকো, প্রতি রাতে একজনকে তো আনতে হবে। এই বলে ফ্লাইং কিস ছুড়ে বেরিয়ে যায় এরিক। গাড়িতে বসে আছে এরিশা আর ইভান। বসে আছে বললে ভুল হবে, এরিশাকে জোর করে বসিয়ে রেখেছে ইভান। এরিশার হাত শক্ত করে ধরে ইভান জিজ্ঞেস করে,
কি হয়েছে? তোমার ফোন ধরছো না কেন? এরিশা গাল ফোলায়, তার অভিমান জমেছে ইভানের প্রতি, ভীষণ অভিমান। এরিশাকে গাল ফোলাতে দেখে ইভান আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে উত্তর দাও। এরিশা ইভানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে, কেন রিসিভ করবো তোমার ফোন? আজ 15 দিন পর তোমার মনে পড়েছে আমার কথা? ইভান বুঝতে পারে তার প্রেয়সীর রাগের কারণ। ইদানিং কাজের প্রেশারে সে কথাই বলতে পারেনি এরিশার সাথে। এরিশা মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে। ইভান একটা শ্বাস ছেড়ে এরিশাকে নিজের দিকে ঘুরিয়ে তার গাল দুটো ধরে বলে, তুমি তো আমার জান পাখি, তাই না? তুমি না বুঝলে কে বুঝবে বলো? কাজের প্রেশার ছিল অনেক, তাই এতদিন কথা বলতে পারিনি। এরিশার অভিমানটা আরো গভীর হয়। এই অভিমান রূপ নেয় কান্নায়। গাল ফুলিয়ে কেঁদে উঠে বলে, 1 মিনিটের জন্য কথা বলার সময় পাওনি? আমার জন্য 1 মিনিট সময়ও ছিল না এই কয়েকদিন তোমার কাছে? ইভান বুঝতে পারে তার ভুলটা। এরিশার কপালে চুমু এঁকে দেয়, নিজের কান ধরে বাচ্চাদের মতো করে। আমি অনেক পচা জান, আমাকে ক্ষমা করে দাও, পরের বার থেকে এমন আর হবে না। এরিশা উত্তর দেয় না, শুধু কাঁদো কাঁদো মুখে ইভানের দিকে তাকিয়ে দেখে। রিমির রাগ ভাঙাতে সক্ষম হয় অভি আজকে। রিমিকে কলেজ থেকে তুলে এনেছে নিজেদের ফার্ম হাউসে। রিমি চেয়ারে বসে আছে আর তার ঠিক সামনে অভি আর একটা চেয়ারে বসে আছে। রিমি অভির দিকে তাকিয়ে বলে, এতটা ভালো কবে থেকে পারছো? অভি নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, জানি না। রিমি কথা বাড়ায় না। অভিও চুপ থাকে কিছুক্ষণ, নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, বিয়ে করবি আমায়? রিমি মাথা নেড়ে বলে, করবো তো, তবে পড়ালেখাটা শেষ হোক। অভি মাথা নেড়ে বলে, এত অপেক্ষা করতে পারবো না, চল আজকেই বিয়ে করব। রিমি অবাক হয় কিন্তু বলে না কিছুই। অভি তার হাত ধরে বেরিয়ে যায় ফার্ম হাউস থেকে। রিমিও কোনো শব্দ না করে তার পেছন পেছন চলতে থাকে। কি সমস্যা তোর অর্ক? এত চালাচ্ছিস কেন? বিরক্তি নিয়েই বলে আয়শা, কিন্তু অর্ক তেমন একটা পাত্তা দিল বলে মনে হলো না তার। সে তো আয়শার চুল ধরে টানছে, তো আরেকবার ওড়নার সাথে নিজের ঘড়ি আটকাচ্ছে। আয়শা আবারও বিরক্তি নিয়ে বলে, কি করছিস অর্ক? অর্ক আয়শার ওড়না নিজের আঙ্গুলে পেঁচিয়ে বলে, রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, আজ বাদে কাল বিয়ে আমাদের। আয়শা ভ্রু কুঁচকে বলে, বিয়ে মানে? অর্ক দুষ্টু হেসে বলে, ফুপি আর আমার বাপ আশিক চৌধুরী বিয়ে কথাবার্তা বলছে আমাদের। আয়শা অবাক হয়ে বলে, তারা কেন আমাদের বিয়ের কথাবার্তা বলবে? আমি তোকে বিয়ে করতে রাজি নই। আমি তো রাজি সোনা, আমি শুধু আমার বাপ আর মারে বলছি, আব্বা আমি আয়েশাকে তোমাদের বৌমা করতে চাই। ব্যাস, আমার মা বাপ রাজি হয়ে গেল। সো তৈরি হয়ে নাও বউ। এদিক অফিসে নিজের রুমে বসেছিল আর অনিমা এক কোনায় ডিভানে বসে ফোন টিপছিল। তখন কাজল এসে দরজায় নক করে। স্যার আসবো? কাজলের কথায় ফাইল থেকে চোখ সরিয়ে এরিক সামনের দিকে তাকায়। অনিমা ডিভানে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এরিক অনুমতি দিতে কাজল সুর সরিয়ে রুমে ঢোকে। কাজল লক্ষ্য করেনি অনিমাকে। সে এসে এরিকের সামনে বসে বলে, স্যার আপনার সাথে কিছু কথা আছে। এরিক ফাইলে চোখ রেখে বলে, হ্যাঁ বলুন। কাজল লাজুক হেসে বলে, স্যার ফাইলটা সামনে থেকে সরিয়ে আমার দিকে তাকান না। এরিক বলতে নিবে কিছু, তখন অনিমা ডিভানে বসে হাঁটুতে কনুই দিয়ে ভর দিয়ে হাতের উপর মাথা রেখে বলে, এরিক চৌধুরী নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। অনিমার কথায় কাজল আর এরিক দুজনেই তাকায়। কাজল চমকে বলে, বউ মানে? স্যার কি ম্যারিড? এবার অনিমা উঠে দাঁড়িয়ে এরিকের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, ইয়েস ম্যাম, আমি ওনার ওয়াইফ। কাজল অবাক হয়, মনটা তার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাজল উঠে আসতে নেয়, তখন এরিক প্রশ্ন করে, মিস কাজল কি না বলবেন বলছিলেন? কাজল মাথা নেড়ে বলে, কিছু না স্যার। কাজল আবারও ফিরে আসতে নেয়, তখন অনিমা দাঁড় করিয়ে কাজলের কানের কাছে এসে হিস হিস করে বলে, পরের বার কাউকে প্রপোজ করতে গেলে দেখে নেবেন সে ম্যারিড কিনা। সকালের মেসেজটা আমিই দেখেছিলাম। কাজল আবারও চমকায়। একবার এরিকের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে চলে আসে সেখান থেকে। এরিকের দিকে কিছু না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। অফিস থেকে জলদি বাড়ি ফিরে আসে অনিমা আর এরিক। বাড়ি থেকে কল করা হয়েছে, আজকে ঘরোয়াভাবে আয়শা আর অর্কের বিয়ে হবে, তাই তাদের জলদি ফিরতে হলো। অনিমা হলরুমে এসে বসতেই তাহিয়া কপাল কুঁচকে বলে,
অলক্ষী যেখানে উপস্থিত আছে সেখানে ভালো কিছু ঘটতে গেলে ভয় লাগে। অনিমা বেশ বুঝতে পারে তাহিয়া তাকে উল্লেখ করে কথা বলেছে। অনিমা হালকা হেসে বলে, শাশুমা এভাবে নিজেকে কেউ বলে নাকি? এরিক অনিমার পাশেই বসেছিল। অনিমার এমন উত্তর শুনে সে ঠোঁট মেলে হাসে। তাহিয়া অপমানিত হয়ে আরো কিছু বলতে নিবে তার আগেই রাজ চলে আসেন সেখানে। রাজ চৌধুরীকে দেখে তাহিয়া দমে যায়, চলে আসে সেখান থেকে। অনিমাকে দেখে রাজে ডিভানে বসতে বসতে বলে, তা ভার্সিটি লাইফ কেমন চলছে? অনিমা মাথা নেড়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো চলছে বাবা। রাজ হাসেন। এরিকের দিকে তাকে অফিসের ব্যাপারে কথাবার্তা বলতে শুরু করেন। তাদের কথার মাঝে অনিমা উঠে চলে আসে আয়েশার রুমে। আয়েশাকে রিমি আর ইরিশা মিলে সাজিয়ে দিচ্ছিল। আর অনিমা রুমে আসতে ইরিশা এগিয়ে এসে বলে, ভাবি এত দেরি হলো কেন তোমার? আর বলো না গো, যা জ্যাম পড়েছিল রাস্তায়। যাক, সাজ কত দূরে? বউয়ের সাজুগুজু তো রেডি, কিন্তু বউ নিজেই তো বিয়ের জন্য রেডি না। অনিমা ভ্রু কুঁচকে বলে, কেন আয়েশা, কি হয়েছে? আয়েশা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যখন আমি ভালোবাসতাম তখন সে আমাকে ইগনোর করে, আর এখন আর তাকে আমি চাই না। অনিমা বুঝলো আয়েশার অভিমান। একটু মুচকে হেসে আয়েশার কাঁধে হাত রেখে বলে, এখন তো সেই তোমাকে পাগলের মতো ভালোবাসে। দেখো না পাগলামি করে, ঠিক ফুপি আর তার মা বাবাকে রাজি করিয়ে নিল। আয়েশা শ্বাস ছেড়ে মাথা নাড়ালো। অনিমাও বিনয় হেসে বলল, চলো নিচে যাওয়ার সময় হয়ে গেছে। আয়েশা উঠে দাঁড়ায়। এক পাশে ইরিশা আর অন্য পাশে অনিমা, আর সামনে রিমি হেঁটে নিচে যাচ্ছে তারা। ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হয় আয়েশা আর অর্কের। সবাই ভীষণ খুশি তাদের বিয়েতে। আয়েশা বসেছে, এখন বসে আছে অর্কের রুমে। তার শ্বাসরুদ্ধ লাগছে এখানে বসে থাকতে, তাই হাওয়া খেতে চলে আসে ব্যালকনিতে। অর্কের রুমের ব্যালকনিটা অনেক পছন্দের আয়েশার। সে অনেকবার এই ব্যালকনিতে আসলেও আজকের বিষয়টা একদম অন্যরকম অনুভূতি কাজ করছে। আজকে থেকে এই ব্যালকনিটা তারও। আয়েশা হাসে, তখনই একজোড়া শক্ত হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ ডুবিয়ে দেয়। আয়েশা হাত দুটো ছাড়ানোর চেষ্টা করে বলে, অর্ক ছাড়, কি করছিস? অর্ক মুখ তুলে ভ্রুচে জিজ্ঞেস করে, কি করে বুঝলি এটা আমি? আয়েশা আকাশের দিকে তাকিয়ে বলে, তোর গায়ের ঘ্রাণটা আমার নাকে লেগে থাকে সব সময়। সেটা যখন কড়াভাবে নাকে আঘাত করে তখন বুঝতে পারি তুই আশেপাশেই আছিস। অর্ক আয়েশাকে নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে বলে, এতটা ভালোবাসিস আমাকে? আয়েশা উত্তর দেয় না। সে বলতে চায় না তার ভালোবাসার কথা। ছাড়িয়ে নিতে চায় সে নিজেকে অর্কের কাছ থেকে, কিন্তু অর্ক ছাড়লে তো সে ছাড়া পাবে। অনিমা একা একা বসে আছে। শরীর তার ক্লান্ত লাগছে ভীষণ। ইচ্ছে করছে ঘুম দিতে, কিন্তু সে বসে আছে এরিকের জন্য। তার আসার নামমাত্র নেই, কিন্তু অনিমা আর বসে থাকতে পারছে না। সেভাবে এলোমেলোভাবে শুয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে গলায় কারো কামড়ে। ব্যথায় আহ করে উঠতেই চেপে ধরে তার মুখ। অনিমা চমকে চোখ মেলে তাকাতেই দেখে এরিক। অনিমা ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে, জোরে শ্বাস নেয়। এদিকের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, এইভাবে কেউ ভয় দেখায়? হ্যাঁ, আমি মরেই যাচ্ছিলাম। এরিক এক টানে নিচের কাছে নিয়ে আসে অনিমাকে। অনিমার গাল এক হাতে স্লাইড করে বলে, কেন বউ, তুমি আমার স্পর্শ চেনো না? অনিমা মাথা নেড়ে বলে, চিনি, কিন্তু এইভাবে হঠাৎ করে। অনিমাকে আর বলতে দেয় না। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে অনিমাকে আরো কাছে টেনে বলে, এই দুনিয়ায় আমি বাদে অন্য কেউ তোমাকে স্পর্শ করার সাহস পাবে না। অনিমা নীরব থাকে। সেও জানে এটা এরিক বেঁচে থাকতে তাকে অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এরিক ওর কাছে আসতে শুরু করে। অনিমা এরিকের মতলব বুঝতে পেরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, শরীরে এখনো ব্যথা আছে, তাই জ্বালাবেন না। এতটুকু বলে অনিমা আবারও পাশ ফিরে শুয়ে পড়ে, কিন্তু এরিক তো এরিকে। সে কি আর সোনার পাত্র? অনিমাকে জড়িয়ে ধরে তার বুকে শুয়ে পড়ে। বুকে শুয়ে পড়ে বললে ভুল হবে, এই গলায় চুমু খাচ্ছে, নয়তো গলায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস নিচ্ছে, গালে আঙুল দিয়ে স্লাইড করছে, নয়তো উঠে গালে চুমু খেয়ে আবার ধপ করে অনিমার বুকে শুয়ে পড়ছে। আর এদিকের এমন কর্মকাণ্ডে অনিমা বারবার কেঁপে উঠছে, কাপা কাপা সরে শুধায়, চালাচ্ছেন কেন? এরিক অনিমার গলায় একটা চুমু খেয়ে আবারও বুকে শুয়ে বলে, আমার বউ আমি চালাচ্ছি, কার বাপের কি? অনিমা বিরক্ত হয়। এই লোকটা ইদারিং তাকে প্রচণ্ড জ্বালাচ্ছে, যা বলার বাইরে।
কিন্তু কিছু করার নেই এই লোকের জ্বালানিগুলো সহ্য করা ছাড়া। এরিশা নিজের রুমে বসে পা দুলিয়ে ফোন টিপছিল। তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2টা। সে একটা হরর মুভি দেখছিল। এটা তার জন্য নতুন না, প্রায় সময় সে এসব করে রাত জেগে মুভি দেখা। আরও কত কি, এই মুভি দেখার মাঝেই ব্যালকনিতে কিছু পড়ার শব্দ হয়। শব্দ এরিশার কানে আসতেই চমকে ওঠে এরিশা। ভয়ে ভয়ে ব্যালকনির দিকে তাকাতেই দেখতে পায় একজন দাঁড়িয়ে আছে। এরিশার ভয়ে গলা শুকিয়ে যায়। মনে মনে দোয়া দরুদ পাঠ করতে শুরু করে। ভয়ে তো তার জান তখন বের হয়ে যায় যখন দেখে অবয়বটা তার দিকে আসছে। এরিশা উঠে জলদি ঘরের লাইট জ্বালাতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে আরও ভয় পেয়ে যায়। ভয় চিৎকার করতে নিতেই ইভান এসে তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, মার খাওয়াবে নাকি? চিৎকার করছো কেন? ইভান মুখ ছাড়ে এরিশার। এরিশা কতক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, এখানে কি করছো এখন? তুমি তো আমার জান বের করে নিয়েছিলে। এই বলে বুকে হাত দেয় এরিশা। ইভান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এমন হলো কেন? এরিশা এবার ছোট বাচ্চাদের মতো নিষ্পাপ হাসি দেয়। ইভান বুঝতে পারে এই হাসির অর্থ। বিরক্ত নিয়ে বলে, ভয় পাও তাহলে দেখো কেন এই মুভিগুলো? এরিশা সে আগের ন্যায় হেসে বলে, মানসিক শান্তি লাগে। ইভান কপাল কুঁচকে বলে, তুমি আর তোমার সব ফালতু শান্তি সাইডে রেখে ওড়না নিয়ে বাইরে আসো, আমি নিচে অপেক্ষা করছি। এই বলে ব্যালকনির দিকে যাচ্ছিল তখন এরিশা প্রশ্ন করে, কেন? ইভান নিজের বাইকের চাবি আঙুল দিয়ে ঘুরিয়ে বলে, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব, দেরি করো না, চুপি চুপি ওড়না নিয়ে চলে আসো। ইভান চলে যায়। ব্যালকনির পাইপ বেয়ে নিচে নেমে যায় সোজা। এরিশার পরনে ছিল একটা সাদা টি শার্ট আর কালো প্লাজো, আর চুল ছিল বিনুনি করা। এরিশা একটা ওড়না গলায় ঝুলিয়ে চুপি চুপি বের হয়ে আসে বাড়ি থেকে। ইভানের বাইকে উঠতেই ইভান বাইক নিয়ে হারিয়ে যায় অন্ধকারে। সকাল থেকে বমি করছে অনিমা। 3 থেকে 4 বার বমি করে ফেলেছে। বারবার মাথাও ঘোরাচ্ছে, তার কি করবে ভেবে পাচ্ছে না সে। এরিককে জানাতে চাইছে না, জানালে সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটে আসবে। আজকে নাকি আবার ইম্পর্টেন্ট মিটিং আছে। অনিমার খুবই খারাপ লাগছে। দরজায় কারো আসার শব্দ পেয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়, কিন্তু পারে না। এরিশা রুমে ঢুকতেই গড় করে বমি করে দেয়। অনিমাকে এইভাবে বমি করতে দেখে ছুটে আসে এরিশা। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে ভাবি তোমার? বমি আসছে, শুধু বুঝতে পারছি না কেন হচ্ছে। এরিশা অনিমার এমন অবস্থা দেখে এরিকের নাম্বারে কল দেয়। 2 বার রিং হওয়ার পর অপর পাশ থেকে এরিক কল রিসিভ করে বলে, হ্যাঁ এরিশা বলো, জলদি বেরিয়ে যাব। এরিকের কথা শুনে একটু দেরি করে না এরিশা, জলদি বলে, ভাবি বারবার বমি করছে, কি করব বুঝতে পারছি না। অনিমার অসুস্থতার কথা শুনে এরিকের চিন্তার ভাঁজ পড়ে কপালে। এরিক সোজা বেরিয়েছে অফিস থেকে। আসার সময় তার পিএকে হ্যান্ডেল করতে বলে আসে। এরিশাকে বলে, তুই ওকে নিয়ে হাসপাতালে যা, কুইক, আমি আসছি। এরিকের কথা শুনে এরিশা মাথা নাড়ায়। অনিমাকে নিয়ে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। এদিকে এরিকও গাড়ি নিয়ে বের হয়ে যায়। রিপোর্টগুলো ভালোভাবে দেখছে ডাক্তার। অনিমা আর এরিক ডাক্তারের সামনে বসে আছে। এরিশা ইভান বাহিরে অপেক্ষা করছে। ডাক্তার সানিয়া রিপোর্টগুলো ভালোভাবে দেখে বলে, মিস্টার এরিক, জলদি মিষ্টি নিয়ে আসেন। আমার স্ত্রী অসুস্থ আর আপনার রিপোর্ট দেখে মিষ্টি খেতে চাইছেন? মানে এখানে কি ফাইজলামি হচ্ছে? কারণ আপনারা দুজন মা বাবা হতে চলেছেন। আপনি না শুধু, হাসপাতালে সবাইকে মিষ্টি খাওয়াবো। এই বলে বেরিয়ে যায় এরিক। এরিশা আর ইভানের কাছে সবে অর্ক আর আয়েশা এসে দাঁড়িয়েছে। তখন এরিক এসে ইভানকে জড়িয়ে ধরে বলে, মামা তোর চান্স গেছে, আমার বউ তো প্রেগনেন্ট। ইভান বেচারার মুখ ছোট হয়ে যায় এতটুকু। সে কবে সুযোগ নিতে চাইল। এরিক তো খুশিতে পাগল প্রায় অবস্থা। অর্ককে নিয়ে মিষ্টি নিয়ে এসে সারা হাসপাতালে মিষ্টি বিলায়। সবাই এক জায়গায় বসে আছেন। তাহিয়া মুখ কালো করে আছে অনিমার প্রেগনেন্টের খবর শুনে। এরই মাঝে ইভান এরিশাকে বিয়ে করার জন্য প্রস্তাব রেখেছে। ইভানকে তার পছন্দ না, কারণ সে এরিকের বন্ধু। কিন্তু বাড়ির কেউ আমোদ করেনি এই প্রস্তাবে। বিশেষ করে রাজ চৌধুরীর তো ভীষণ পছন্দ ইভানকে, তাই তেমন কোনো বাধাও দিতে পারছে না সে। এরিশা মাথা নিচু করে বসে আছে। অর্ক তার পাশে, অপর পাশে বসে আছে আয়েশা। তার সামনে বসে আছে রাজ চৌধুরী। রাজ চৌধুরী কিছুটা নরম স্বরে বলে, তোমার কি মত এরিশা ইভানের প্রস্তাবটা নিয়ে? বাবার সরাসরি জিজ্ঞাসায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সে।
নত মাথাটা আরো নত হয়ে যায় তার। এরিক স্থির হয়ে বসে তাকিয়ে আছে এরিশার দিকে। অনিমা অসুস্থ থাকায় সে রুমে শুয়ে আছে। এরিশার থেকে কোনো উত্তর না পেয়ে অর্ক বলে, কি রে বল। অর্কের কথা এরিশা ওপর নিচে মাথা নাড়ায়, যার অর্থ সে রাজি ইভানকে বিয়ে করতে। সবাই যেন খুশি হয়ে যায়। রাজ চৌধুরী নিজের ফোন বের করতে করতে বলে, তাহলে ইভানকে ফোন দিয়ে আমি জানিয়ে দেই কালকে তার মা বাবাকে নিয়ে বাড়িতে আসতে। রিমি ছাদে দাঁড়িয়ে, এখন বিকেল 5টা বাজে, এক কোণে বসে নিজের মতো সময় কাটাচ্ছে। মন খারাপ অভির সাথে সে কথা বলে না। অভিও আর চেষ্টা করে না তার সাথে কথা বলতে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তখনই পাশে এসে বসে অভি। রিমি এক পলক দেখে কিছুটা দূরে নিয়ে বসতেই অভি আবারও ঘেঁষে বসে। রিমি অভির দিকে তাকিয়ে নরম স্বরে বলে, কিছু বলবে? অভি মাথা নেড়ে বলে, হ্যাঁ। বলো কি বলবে? রিমি, তোকে আমার লাগবে। দিন শেষের ক্লান্তি দূর করতে তোকে লাগবে। সকল হতাশা থেকে নিজেকে মুক্ত করার জন্য আমার তুই নামক মানুষটাকেই চাই। রিমি বলে না কিছুই। অভি অপেক্ষা করে রিমির উত্তরের, কিন্তু রিমির তরফ থেকে কোনো উত্তর আসে না তার কথার। অভি আবারও বলে, রিমি, তুই কি আমার অর্ধাঙ্গিনী হবি? এবার রিমি তাকায়, চোখে পানি টলমল করছে তার। রিমি নিজেকে বহু কষ্টে সামলে বলে, এই কথা বলতে এতদিন সময় লাগে? অভি হাসে, এক চোখ বন্ধ করে বলে, কি করি বল, তুই তো জানিস আমি এমন, তোকেই সামলে নিতে হবে আমাকে। রিমি বলে না আর কিছু, শুধু উপর নিচ মাথা নাড়ে, যার অর্থ সে বুঝে নিতে পারবে তাকে। অনিমা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। এরিক রুমে ঢুকে অনিমাকে এইভাবে শুয়ে থাকতে দেখে চুপি চুপি এসে তার পাশে বসে। মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ খুলে অনিমা। এরিকের দিকে তাকাতে এরিক ঠোঁট মেলে হাসে। মেয়েটার চেহারা একদিনেই শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এরিক অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, অনেক কষ্ট হচ্ছে তোমার? কই না তো, আমি খুশি হয়েছি। আমি মা হতে চলেছি, নারী হিসেবে পরিপূর্ণ হতে যাচ্ছি। চলো খাবে। এই বলে এক লোকমা খাবার মুখের সামনে ধরতে অনিমা ঠেলে এরিককে সাইডে রেখে ওয়াশরুমে চলে যায় বমি করতে। বমি করে আসতেই অনিমাকে দেখে বলে, চলো, আমার বেবি লাগবে না। অনিমা কপাল কুঁচকে বলে, কেন? এরিক চিন্তিত হয়ে বলে, একদিনের যে অবস্থা হয়েছে পরে কি হবে? আমার ভাই বউয়ের দরকার, বউ বাঁচলে বাচ্চা পাবো। অনিমা বিরক্ত হয়, এরিকের দিকে তাকিয়ে বলে, আপনার এই মাত্রা অতিরিক্ত কেয়ার বিরক্ত লাগে। আমি বেবি নষ্ট করব না। এতটুকু বলে অনিমা চলে আসে বারান্দায়। এরিক টপ্ত শ্বাস ছাড়ে। অনিমার পেছন পেছন সেও যায় বারান্দায়। নিজের দিকে ঘুরিয়ে অনিমাকে বলে, জান, আমিও ভেবে চাই, কিন্তু তোমাকে হারিয়ে নয়। অনিমা নিজেকে ছাড়িয়ে বলে, সব মেয়েরাই এসব সমস্যায় পড়ে প্রেগনেন্সির সময়। এরিক বোঝে। অনিমাকে আবারও নিজের দিকে ঘোরায়, নিজের কান ধরে বলে, আচ্ছা, আমি সরি, তোমাকে হারানোর ভয় অনেক হয়। আই এম রিয়েলি সরি। এরপর পেটের কাছে এসে বলে, বেবি, একদম তোমার মাম্মাকে কষ্ট দিও না। তোমার মাম্মা আমার ফার্স্ট প্রায়োরিটি। এরিক উঠে দাঁড়ায়। অনিমা চুমু খায় এরিকের কপালে। এরিকও চুমু খেয়ে নিজের বুকে জড়িয়ে ধরে অনিমাকে। সমাপ্ত।